ওই সুন্দরী, একটু কাছে আসো না, তোমাকে একটা মিষ্টি কিস করি। একদম আমার দিকে আসবে না, না হলে আমি। হা হা হা। কোথায় যাবে পাখি? এখন তো তুমি আমার হাতের মুঠোই। বলে দিচ্ছি, কাছে আসলে ভালো হবে না। তার নরম ঠোঁটের স্পর্শ পাওয়ার আগেই হুট করে এক গাদা ঠান্ডা পানি সোজা আমার মুখে। চোখ খুলে দেখি জান্নাত পানির জগ হাতে দাঁড়িয়ে আছে। এই শয়তান, তুই আমার স্বপ্নটা শেষ করে দিলি। 1 ঘন্টা ধরে ডাকতেছি, ওঠার নাম নিচ্ছিস না, তাই বাধ্য হয়ে পানি ঢাললাম। ধ্যাত, জীবনটা একদম বরবাদ। কি দারুণ একটা স্বপ্ন ছিল। হুম, তোর স্বপ্নে প্রেম করার চেয়ে নাস্তা করা বেশি দরকার। চলো, মা ডাকতেছে। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এখানে আপনাদের আমার পরিচিতি দিয়ে দেই। আমি মোহাম্মদ ইয়াসিন হাসান, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার পরিবারে আছে মা, বাবা আর ছোট বোন জান্নাত। আমি নিচে চলে আসলাম। আম্মুকে বললাম, আম্মু কই, নাস্তা দাও, আমার দেরি হইতেছে। একটু চুপ করে বস, আজকে কলেজে যেতে হবে না। কেন? রিমি আসতেছে, তুই বাস স্ট্যান্ডে ওকে আনতে যাবি। কি? রিমি কেন আসতেছে? আর আমি যাব না, আমার অনেক কাজ আছে। রিমি হলো আমার খালাতো বোন, অনেক বছর দেখা হয়নি। রিমি তোদের কলেজে চান্স পাইছে, তাই আসতেছে। তোর কাজ আবার কি ফাজলামি করা? আম্মু, আমি একটা ইনোসেন্ট ছেলে। তোর ইনোসেন্স কতটুকু সেটা আমি জানি। 10টার বাসে আসবো, ঠিক মতন নিয়ে আসবি। ধ্যাত। নাস্তা শেষ করে রুমে গিয়ে ফেসবুক স্ক্রল করছিলাম, তখন আসিফের কল এলো। কিরে দোস্ত, কলেজে কখন আসবি? আজকে কলেজে যাবো না, কেন? খালাতো বোন আসবে, ওরে আনতে যাবো। হেই, তাহলে আমিও কলেজে যাব না, কাল দেখা হবে, বাই। আচ্ছা বাই। 9:30 বেজে গেছে। যদি দেরি হয় তো আম্মুর বকা খাওয়ার চান্স আছে। তাই ইয়াসিন রিক্সা নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে গেল। এখন সমস্যা একটাই, এই ইয়াসিন শেষবার রিমিকে দেখেছিল 5 বছর আগে। ওকে চিনবে কিভাবে? আর তার আম্মুর ওপর রাগ করে ওর কোনো ছবিও দেখেনি। এখন কি করবে ও? ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হতভম্ব ইয়াসিন। সামনে কত শত মেয়ে, তার মধ্যে কোনটি রিমি? ঠিক তখনই পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। ইয়াসিন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে তার দৃষ্টি স্থির হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে মনে হলো সে কি সত্যি এই পৃথিবীর, নাকি জান্নাত থেকে নেমে আসা কোনো অপসরী। কোমর পর্যন্ত লম্বা ঢেউ খেলানো চুল বাতাসে দুলছে, গভীর কালো চোখ, কাজলের ছোঁয়া, মুখে হালকা মেকআপ, একদম পরিপূর্ণ শুদ্ধ সৌন্দর্য। আর ঠোঁটের কোণে লিপস্টিক নেই, তবুও যেন গোলাপের পাপড়ির মতো কোমল আর আকর্ষণীয় লাগছে। ইয়াসিন তো একদম থমকে গেল। এই তো সে চোখের সামনে দাঁড়িয়ে আছে, আর তার হৃদয় এক মুহূর্তের বন্দী হয়ে গেল এই অপরূপ রূপের মাঝে। ইয়াসিনের ধ্যান ফিরল রিমির ডাকে। ইয়াসিন ভাইয়া, আপনাকে কখন থেকে ডাকতেছি, আপনি হাঁ করে কি দেখতেছেন? পরি দেখতেছি। কি? না মানে তুই তো অনেক বড় হয়ে গেছস। বড় তো হবই, 5 বছর আগে শেষ দেখেছিলেন। তাই তো। এখন বাসায় যাবেন নাকি দাঁড়িয়ে থাকবেন? দে তোর ব্যাগ দে। নেন। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে দুজনেই একটা রিকশায় উঠল। রিমির একদমই পাশে বসতেই ইয়াসিনের মনে অদ্ভুত একটা শিহরণ জাগলো। এত কাছাকাছি তার বুকের ভেতর কেমন জানি অস্বাভাবিক ধুকপুক করতে লাগলো। তাই সে একটু সোজা হয়ে বসলো, যেন নিজেকে সামলে নিতে পারেন। রিমি একপাশে চুপচাপ বসে আছে। হালকা বাতাসে তার চুলগুলো উড়ে এসে ইয়াসিনের গালে স্পর্শ করলো। সেই নরম চুলের ছোঁয়ায় ইয়াসিনের মনের মধ্যে যেন হাজারটা ঢেউ খেলে গেল। রিমি খেয়াল করলো ইয়াসিন একটু চেপে বসে মুচকি হেসে বলল, পড়ে যাবেন তো, এদিকে আসেন। না আমি ঠিক আছি। কথা বেশি বলেন, এদিকে আসেন। তারপর ইয়াসিন রিমির দিকে চেপে বসলো। রিমি চুলগুলো উড়ে ইয়াসিনের মুখে বাড়ি খাচ্ছে দেখে রিমি ভাবল, আমার চুলগুলো ভাইয়ার মুখে বাড়ি খাচ্ছে, বেঁধে ফেলি, না হলে আবার চুল কেটে দিবে যে ফাজিল। চুল বাঁধতে হবে না, এইভাবেই থাকুক। না মানে আপনার মুখে পড়তেছে, তোমার মনে হয় বিরক্ত লাগতেছে। আমি তোকে বলছি যে আমার বিরক্ত লাগতেছে, এত বেশি বুঝতে হবে না। খাটা হনুমান গাধা ইঁদুর বান্দর খালি আমারে বকা দেয়। আমাকে বকা শেষ হলে এখন চুপ কর। সামনে তো বকতে পারি না, এখন মনে মনেও পারবো না। ধ্যাৎ,
ভালো লাগে না। রিমির চুলের ঘ্রাণ নিতে নিতে সে কখন যে বাসায় চলে আসছে বুঝতেই পারেনি। ভাইয়া ঘুমায় গেল নাকি? নামবা না? আমি তোর মতো ঘুমখোর না, নাম। হুম। ইয়াসিন রিক্সা ভাড়া দিয়ে বাসার কলিং বেল দিতেই তার আম্মু দরজা খুলে দিল। রিমি ইয়াসিনের আম্মুকে দেখেই জড়িয়ে ধরল। ছোট আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভাই ভাবি কেমন আছে? আসতে কোনো কষ্ট হয়নি তো? উফ, একসাথে এত প্রশ্ন, আগে কোনটার উত্তর দিব? আমারে তো সবাই ভুলেই গেছে। আমি যে কলেজ বাদ দিয়ে ওরে নিয়ে আসলাম সেটা কিছুই না। ঠিক, তুই তো নিয়ে আসছিস রিমিমা। ইয়াসিন তোর সাথে কিছু করবে না তো? দ্যাট থাকবই না, নিজের রুমে চলে আসলাম। আর ওইদিকে ছোট আম্মু বাকি সবাই কই? ছোট আব্বু, জান্নাত ওরা কোথায়? তোর ছোট আব্বু অফিসে গেছে আর জান্নাত খেলতেছে। আমি আসবো জেনেও অফিসে গেছে? মা আমার মন খারাপ করে না, জরুরি কাজ আছে তাই চলে গেছে। চলে আসবে, যা তুই ফ্রেশ হয়ে আয়। ওকে ছোট আম্মু। বাকি সময় ইয়াসিন ফেসবুকিং করে আর রিমি তার আম্মুর সাথে গল্প করে কাটালো। রাতে ইয়াসিনের আম্মু রিমিকে বললেন, রিমিমা, আমি তোর কলেজের স্যারের সাথে কথা বলছি, তুমি কালকে ইয়াসিনের সাথে যাবা। ওকে। সকালে বিছানায় শুয়ে আছে ইয়াসিন। এমন সময় কে জানি ডাকছে। ইয়াসিন টান দিয়ে তার পাশে শুয়ে জড়িয়ে ধরল আর বলল, আমাকে ঘুমাইতে দে, আর তুইও ঘুমা। ইয়াসিন একদম নিশ্চুপ। তার বাহুডোরে রিমি। রিমির শরীর এত নরম যেন মাখনের মতো গলে যাচ্ছে। এক অদ্ভুত মায়াবী অনুভূতি ছেয়ে গেল তার ভেতর। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল ইয়াসিন। আর তখনই বুঝতে পারল সে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর রিমিও আরও গভীরভাবে তাকে আঁকড়ে ধরে বুকের মাথা গুজে রেখেছে। রিমি, উফ, চিল্লান কেন? কানটা ধরায় দিছে। তুই আমার ঘরে কি করস আর আমার উপরে শুয়ে আসোস কেন? আজকে আমারে নিয়ে কলেজে যাবেন তাই ভাবলাম ডাইক্কা যাই, না হলে আমার ঠেকা লাগছে আসার। আমি ভাবছি তো জান্নাত, তাই তো জড়িয়ে ধরছি। ছাড়েন তো আমারে, ছোট আম্মুর কাছে যাব। ইয়াসিন এতক্ষণ খেয়ালই করেনি সে রিমিকে জড়িয়ে ধরেছিল। রিমিকে ছেড়ে দিতে ওড়না ঠিক করে চলে যাচ্ছিল। ইয়াসিন পেছন থেকে বলল, রিমি, ভাইয়া কিছু বলবেন? তোর শরীরটা কিন্তু খুব নরম, পুরাই মাখন। যা লুচ্চা। বলে রিমি দিল এক দৌড়। ইয়াসিন ফ্রেশ হতে চলে গেল। ওদিকে রিমি দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ইস, কেন যে ডাকতে গেছিলাম, কত খারাপ, বলে পুরাই মাখন। বেটা লুচ্চা, বদমাইশ, তোর কপালে বউ নাই। এমন সময় ইয়াসিনের আম্মু রিমিকে ডাক দিলেন। রিমি, নাস্তা খেতে আয়। আসছি ছোট আম্মু। ইয়াসিন ফ্রেশ হয়ে নিচে আসলো। এসে দেখলো রিমি নাস্তার টেবিলে বসে আছে। ইয়াসিন তার আম্মুকে বলল, আম্মু আব্বু কই? কি বলে জরুরি কাজ আছে তাই চলে গেছে। তারপর ইয়াসিন রিমির রাগানোর জন্য বলল, ও, ওই মোটি কম খা, পরে জামাই পাওয়া যাইব না। আমি অনেক চিকন, তাই আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার ঠেকা পড়ছে, তোরে নিয়ে ভাবম। তোর জামাইয়ের জন্য আফসোস হইতাছে, তোর মতো একটা মোটি বউ পাইব। আহারে বেচারা। খামুই না, আপনি খান। তারপর রিমি রাগ দেখিয়ে উঠে গেল। তার আম্মু তাকে বললেন, তুই মেয়েটারে শান্তিতেও নাস্তা করতে দিলি না, তোর আজকে নাস্তা নাই, যা। যা বাবা, আমি কি করলাম, ভালো লাগে না। বলে ইয়াসিন রুমে চলে গেল। আর রিমি কিন্তু মোটেই না, একেবারে মায়াপড়ি। তারপরও ইয়াসিন রিমিকে কলেজ যাওয়ার জন্য রেডি হতে বলল এবং সেও রেডি হয়ে নিচে আসলো। রিমি, রিমি, কই তুই? তাড়াতাড়ি কর, আমার দেরি হচ্ছে। এই তো আয়সা পড়ছি। ইয়াসিন রিমির ওপর থেকে চোখ সরাতেই পারছে না। জিন্স প্যান্ট, তার উপরে বেবি পিঙ্ক কালারের একটা টপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক দেয় না, তাই এটা খুব ভালো লাগে ইয়াসিনের। এভাবে তাকিয়ে থাকতে দেখে রিমি বলল, ইয়াসিন ভাইয়া, কি দেখতেছেন এভাবে? কিছু না, চল। আগে বলেন আমাকে কেমন লাগতেছে? পুরাই পেটনি লাগতেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আমি পেতনি না, ছোট আম্মুরে বলতেছি। এই রে, আমি তো মজা করছি, তোকে পুরাই মায়াপড়ি লাগতেছে। এখন চলেন। ইয়াসিন রিমিকে নিয়ে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। রিমি একটু নার্ভাস ছিল, কিন্তু ইয়াসিন ছিল একদমই স্বাভাবিক। ভর্তি প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হলো। সব কিছু গুছিয়ে ক্লাসরুম পর্যন্ত রিমিকে পৌঁছে দিয়ে বলল, নতুন কলেজ, নতুন জীবন, সব কিছু
উপভোগ করো, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। ইয়াসিন বেশি কথা না বলে চলে এলো তাদের চিরচেনা আড্ডার জায়গায়। সেখানে পৌঁছাতেই জয় তাকে দেখে বলল, কি রে, কালকে কলেজে আসোস নাই কেন? খালাতো বোন আইছে, ওরে আনতে গেছিলাম। ও, হুম। এখন ক্লাসে চল। তোরা যা, আমরা ক্লাস করব না। আচ্ছা। তারপর তারা ক্লাসে এসে তাদের ফিক্সড লাস্ট বেঞ্চে বসলো। একটু পর স্যার আসলেন। স্যার ইয়াসিনকে দেখে জিজ্ঞাসা করলেন, ইয়াসিন, গতকাল আসোস নাই কেন? স্যার, খালাতো বোনকে আনতে গেছিলাম, তাই আসিনি। ও, 5 মিনিট পর, তারপর পড়া ধরব। ওই আসি, পড়া কি? প্যারাগ্রাফ পড়া দিছে, পড়। সময় শেষ ইয়াসিন, আয় পড়া দে। ইয়াসিন প্রথমেই ধরাটা খেয়ে গেল। কোনো মতে 6-9 করে পড়া দিয়ে বাইচ্চা গেল। কিন্তু আসিফ পড়া পারে নাই, ওর শাস্তি ক্লাসরুমে ঝাড়ু দিতে হবে। ইয়াসিন খুব মজা নিচ্ছে। ক্লাস শেষ তখন ইয়াসিন বলল, পরের ক্লাস করবি? তুই করবি? না। তাহলে আমিও করুম না। ওকে, চল। তারপর ইয়াসিন তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে রিমিকে নিয়ে বাসায় চলে আসলো। ইয়াসিন ফ্রেশ হয়ে বুকিং করছে। ওইদিকে রিমি ফ্রেশ হয়ে ইয়াসিনের আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে। জান্নাত এসে ইয়াসিনকে লাঞ্চের জন্য ডেকে গেল। ইয়াসিন নিচে চলে আসলো। খাবার টেবিলে বসে দেখলো আজ ইলিশ মাছ রান্না করা হয়েছে। তখন ইয়াসিন বলল, আম্মু, তুমি জানো যে আমি ইলিশ মাছ খাই না, তাও কেন রান্না করছো? ইলিশ মাছ রিমির পছন্দ, তাই করেছি। একদিন খেলে তোর কি হবে? আমি কাঁটা বাছতে পারি না, আর ইলিশ মাছে যে কাঁটা। একদিন একটু কষ্ট করে খেয়ে নে, আমার কাজ আছে, নইলে আমি বেছে দিতাম। জান্নাত আর রিমি ঠিক করে হেসে দিল। তারপর রিমি বলল, এত বড় ছেলে কাটা বাঁচতে পারে না? কারো হাসি এতটা সুন্দর হতে পারে, ওকে না দেখলে জানতে পারতাম না। আমিও পারি, তুই চুপ করে খা। বলে তো দিলাম, কিন্তু কাঁটা বাছতে গিয়ে আমার 12টা বেজে গেছে। এদিকে দেন, বেছে দেই, আপনার দ্বারা সম্ভব না। বলে রিমি হেসে দিল। ইয়াসিন আর কোনো দিকে খেয়াল নেই, সে শুধু মুগ্ধ হয়ে রিমির হাসি দেখে তাকিয়ে আছে। রিমি বলল, কি এত ভাবেন, প্লেট দেন। রিমি কাঠা বেছে দিচ্ছে আর ইয়াসিন খাচ্ছে। বিকেলে আড্ডা দিতে চলে গেল ইয়াসিন। রাতে বাসায় এসে ডিনার করে ফেসবুকে পরীর একটা গল্প পড়তে ছিল। তখন তার মা বাবার রাজকন্যা নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। ইয়াসিন আইডিটা দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেই আবার ফেসবুক স্ক্রল করতে থাকলো। একটু পর মেসেজ আসলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ইয়াসিন মেসেজটি সিন করে কোনো রিপ্লাই না দিয়েই আবারও গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর ওই আইডি থেকে আবারও মেসেজ আসলো। কি হলো, সিন করে রিপ্লাই দেন না কেন? মেসেজের যন্ত্রণায় ইয়াসিন ঠিকমতো গল্পটাও পড়তে পারছে না। সে এক বিরক্তি নিয়ে রিপ্লাই করলো, আপনি কে চিনলাম না, আপনার নাম কি? আমাকে চেনেন নাই? আরে আপনার নাম না বললে আমি কিভাবে চিনব? আইডিতে নাম দেওয়া আছে, পড়েন। উফ, নাম বললে বলেন, না হলে আর মেসেজ দিবেন না। ভাইয়া রাগ করেন কেন? আমি রিমি। রিমি আবার কেডা? কি, আমায় চেনেন না? সকালেই ছোট আম্মুকে বলবো। এই রে তুই, আমি আরো ভাবলাম কে না কে। কি করতেছেন? এই গল্প পড়ি, তুই কি করিস? ফ্রেন্ডদের সাথে কথা বলি। এত রাতে কি কথা বলতেছস? এমনি কলেজের প্রথম দিন কেমন কাটলো তা নিয়ে। আচ্ছা, তোর কোনো ছেলে বন্ধু নাই? না তো, কেন? না, এমনি ঘুমাও, অনেক রাত হইছে। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। বলে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু আজ সকালবেলা তার ঘুমটা অস্বাভাবিক রকমের তাড়াতাড়ি ভেঙে গেল। কিছুতেই আর শুয়ে থাকতে ইচ্ছা করছিল না। তাই ভাবলো একটু ছাদে গিয়ে হালকা বাতাস খেয়ে আসবে। ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। নরম রোদ আর সকালবেলার হালকা ঠান্ডা হাওয়ায় মনটা বেশ ভালোই লাগছিল। তারপর নিচে নামতে গিয়ে হঠাৎই থমকে গেল। সে যা দেখলো তাতে চোখের পলক ফেলতেও ভুলে গেল। রিমি মাত্র ঘুম থেকে উঠেছে। মুখটা এখনও একটু ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো, যেন ঘুমের ঘোরে এখনও পুরো কাটেনি। পরের একটা হালকা রঙের 3/4 প্যান্ট আর টি শার্ট। কিন্তু ঘুম থেকে ওঠার কারণে প্যান্টটা হাঁটুর বেশ উপরে উঠে গেছে আর টি শার্টটা একটু প্যান্টের উপরে উঠে গেছে। তার মিষ্টি অলস ভঙ্গিটা যেন আরও বেশি আকর্ষণীয় লাগছে। রিমির প্রচণ্ড পানির পিপাসা পেয়েছিল, তাই বোতল খুঁজতে না পেয়ে নিচে এসেছিল পানি খেতে। গ্লাসে পানি ঢেলে এক নিঃশ্বাসে খেয়ে নিল। তারপর হালকা শ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়েই চমকে উঠল। ভাইয়া, তুমি এত সকালে এখানে কি করো?
রিমির কোনো কথাই ইয়াসিনের কানে আসছিল না। তার পুরো মনোযোগ আটকে গেছে রিমির উন্মুক্ত নাভিতে। তার ইচ্ছা করছে এই মুহূর্তে এগিয়ে গিয়ে ওর নাভিতে ঠোঁট ডুবিয়ে দিতে। ভাইয়া এতক্ষণ ধরে ডাকতেছি, তোমার মন কই? রিমির ঘুম ঘুম কণ্ঠে যেন তাকে মাতাল করে দিচ্ছে। ভাইয়া তুমি তোমার ধ্যানে থাকো, আমি গেলাম। বলে রিমি চলে যেতে নিল। ইয়াসিন বলল, রিমি, কিছু বলবা? এই ড্রেসে তোকে খুব হট লাগতেছে, আর তোর ওইটা না খুব সুন্দর। ইয়াসিন রিমি নাভির দিকে তাকিয়ে বলল। রিমি তার কথা শুনে নিজের দিকে তাকিয়ে দিল একটা চিল্লানি। তারপর কোনো মতে ড্রেস ঠিক করে বলল, ভাইয়া তুমি একটা লুচু। বলে রিমি দিল এক দৌড়। তারপর ইয়াসিন একটু মুচকি হেসে রুমে চলে গেল। তারপর রেডি হয়ে নাস্তা করে রিমিকে নিয়ে কলেজে চলে আসলো। ক্লাস শেষ, জয় আর মিম পার্কে গেছে ঘুরতে, রোম্যান্স করতে আর কি। ইয়াসিন আর আসিফ রিমির জন্যই অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রিমি আসলো, ওর সাথে আরও একটা মেয়ে আসলো। তারপর রিমি বলল, ভাইয়া এখানে দাঁড়িয়ে কি করতেছো? কি আর করব, তোর জন্য অপেক্ষা করতেছি। আর ওকে? ও ভাইয়া, এটা আয়েশা, আমার বেস্ট ফ্রেন্ড। বাহ, নাইস নেম। থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম। আর এটা হলো আমার বেস্টু আসিফ। আসিফ তো আয়শার দিকে হাঁ করে তাকাই আছে। শালা আমার মান ইজ্জতটা আর রাখলো না। আসিফকে খোঁচা দিয়ে বললাম, শালা লুচ্চামি ছাড়। ইয়াসিনের কথায় আসিফের হুঁশ ফিরেছে। আসিফ রিমিকে বলল, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা দোস্ত, দেরি হইতাছে, আসি। তারপর ইয়াসিন আসিফকে বিদায় বলে চলে আসলো। আয়েশার বাড়ি তাদের পথেই পড়ে, তাই ওকে তাদের সাথেই নিয়ে আসলো। মেয়েরা যে এত কথা কিভাবে বলে, সারাটা রাস্তা দুজন বকবক করে মাথাটা খেয়ে দিচ্ছে ইয়াসিনের। অবশেষে বাসায় চলে আসলো। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রিমির সাথে ঘটে যাওয়া সকালের কথা ভাবছে, তখন আসিফ কল দিল। হ্যালো, বল। দোস্ত, ক্রাশ খাইছে। এটা নতুন কি? তুই তো প্রতিদিন 4-5টা ক্রাশ খাস। না রে দোস্ত, এবার সিরিয়াস, ওরে দেখেই ভালোবেসে ফেলেছি। সত্যি ভালোবাসিস? হ্যাঁ দোস্ত, এখন ব্যবস্থা করে দে। হয়া যাইব। মাইয়াকে নাম কি? রিমি। শালা রিমি তোর ভাবি লাগে? আরে বন্ধু, আমার পুরো কথাটা আগে শোন। আমি রিমির বান্ধবী আয়শাকে ভালোবাসি। আগে কবি না? শুধু শুধু টেনশন করলাম। এখন ব্যবস্থা কইরা দে। আইসা, আমি রিমিকে বলি সিঙ্গেল থাকলে হয়া যাইব। আর যদি রিলেশন করে? ব্রেকআপ করাইয়া দিতে কতক্ষণ টেনশন করছো কেন? আচ্ছা। রাখি, পরে কল দিমু। তারপর সে ভাবলো রিমিকে জিজ্ঞাসা করবে যে আয়েশা সিঙ্গেল কিনা। তারপর ইয়াসিন রিমিকে ডাক দিল। রিমি। কি হয়েছে, সারের মতো চিল্লাচ্ছেন কেন? কি? আমি সার পিচ্ছি, তুই কিন্তু কথা বেশি বলস, মাইরও খাইতে পারস। সত্যি কথা বললেই দোষ। এখন কেন ডাকতেছেন তা বলেন। তোর বকবকে সব ভুইলা গেছি। তোর একটা ফ্রেন্ড আসলো আমাদের সাথে, কি জানি নাম। আয়েশা। ও হ্যাঁ, ও কি সিঙ্গেল? আপনি জানি না কি করবেন। প্রেম করুম, এখন বল। ও সিঙ্গেল। সত্যি আপনি প্রেম করবেন? আরে না, আসিফ ওকে ভালোবাসে। ও আপনার ফ্রেন্ড? হ্যাঁ। এখন ওর ফোন নাম্বারটা দে। নাও 01969। ওকে এখন যা। কাজ শেষ, এখন বের করে দিচ্ছ? তারপর রিমি ভেঙচি কেটে চলে গেল। ইয়াসিন আসিফকে কল দিয়ে নাম্বার দিয়ে দিল। সারাদিন এইভাবেই কাটলো। পরের দিন রিমিকে নিয়ে ইয়াসিন কলেজে চলে আসলো। কলেজে এসে দেখলো আসিফ বসে আছে, জয় আর মিম আজকেও আসেনি। রিমি ক্লাসে চলে গেল। তারপর ইয়াসিন বলল, কিরে, আয়েশার সাথে কথা হইছে? হ্যাঁ। প্রপোজ করছস? আজকে উত্তর দিবে বলেছে। টেনশন করিস না, হয়ে যাইব। তাই যেন হয়। ক্লাস করবি? না রে দোস্ত, ভালো লাগতেছে না। আচ্ছা চল, ঘুরে আসি, মুড ঠিক হয়ে যাবে। চল। আসিফের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ইয়াসিন রিমিকে নিয়ে বাসায় চলে আসলো। বিকেলে আসিফ কল দিয়ে বলল আয়েশা অ্যাকসেপ্ট করেছে। তার দুই বন্ধু মিঙ্গেল হয়ে গেল, শুধু ইয়াসিন একাই সিঙ্গেল থেকে গেল। তারপর ইয়াসিন রিমিকে ডাক দিল। রিমি, উফ, চিল্লান কেন? রাতে ছাদে আসবি, কথা আছে। এখন বলেন। না, ঠিক 11টা বাজে ছাদে আসবি। ওকে। রিমি চলে যাওয়ার পর ইয়াসিন কিছু সময় একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনটা অস্থির হয়ে উঠল। কিভাবে রিমিকে প্রপোজ করবে সেটা কি বুঝতে পারছে না ও। তার মাথায় হাজারটাও চিন্তা ঘুরছিল, কিন্তু কেন কিছুই সঠিক মনে হচ্ছিল না। রিমি তার জীবনের একমাত্র সেই বিশেষ মানুষ,
যাকে নিয়ে সে তার বাকি জীবনটা কাটাতে চায়। কিন্তু কিভাবে তার অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করবে সেটা সে বুঝতে পারছিল না। সে কিছুক্ষণ হাঁটছিল, মাঝে মাঝে থেমে গিয়ে গভীরভাবে ভাবছিল। এভাবে চিন্তা করতে করতে একসময় ইয়াসিন নিজের মোবাইলটা বের করলো। আসিফের নাম্বারের উপরে আঙুল রেখে সে কল দিয়েই ফেললো। হ্যালো আসিফ, কোথায় তুই? এই তো বাসায়। কেন? একটু দেখা করতে পারবি? হ্যাঁ, দেখা তো করাই যায়, কিন্তু কি হয়েছে? এই সময় তো সাধারণত দেখা করার কথা বলিস না। হ্যাঁ, এই সময় দেখা করে না, আজ করবো, আসতে পারবে কিনা বল? আচ্ছা, কোথায় আসতে হবে বল। আমাদের ক্যাম্পাসের বাইরে যে চায়ের দোকান আছে ওইখানে চলে আয়। ওকে। তারপর ইয়াসিন কলটা রেখে দিয়ে রেডি হয়ে সেই চায়ের দোকানে চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আসিফও সেখানে চলে আসলো। আসিফ এসে ইয়াসিনকে বলল, কিরে দোস্ত, এত তাড়াতাড়ি চলে আসলি? তো কি করব, তোরা দুইজন তো তোদের গার্লফ্রেন্ড নিয়ে সবসময় বিজি থাকিস, আমাকে তো একটা ফোনই দিস না। আমি যে একা একা সিঙ্গেল মরছি, সেদিকে তোদের কোনো খেয়াল আছে? তুই সিঙ্গেল থাকবি কেন? রিমি কোথায়? তুই না সেদিন বললি রিমি আমার ভাবি হয়। রিমি তো তোর ভাবি হয়, কিন্তু ওকে তো এখনো প্রপোজ করা হয়নি। এখনো প্রপোজই করিস নাই, আর আমাদের ভাবি বানিয়ে ফেলেছিস। তো এতদিন থেকে তুই কি করছিস? তুই দেখছিস না আমি আয়েশার সাথে একদিন কথা বলে ওকে পটিয়ে ফেললাম। তুই তো একদিন না 1 ঘন্টা কথা বলে মেয়েদের পটিয়ে ফেলতে পারবি। তুই তো একটা প্লে বয়। দোস্ত, এভাবে বলতে পারলি? আমি তো প্লে বয় না, আমার মনটা তো একটা বিশাল সমুদ্রের মতো, যেখানে অনেক মেয়ের জায়গা হয়। আচ্ছা, এখন এসব ফাইজলামো কথা বাদ দে, আমি রিমিকে কিভাবে প্রপোজ করব বল। এখানে আর বলার কি আছে? বুকে সাহস নিয়ে রিমির সামনে গিয়ে দাঁড়াবি আর দোপাস করে বলে ফেলবি, আই লাভ ইউ রিমি। দূর বেটা, এভাবে প্রপোজ করলে কি আর তোকে জিজ্ঞেস করি? আমি চাই অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটা মুহূর্ত তৈরি করে ওকে প্রপোজ করতে, যাতে আমি আমার নাতি নাতনিদের কাছে গল্প করতে পারি আমি তাদের দাদিকে কিভাবে প্রপোজ করেছিলাম। তাহলে একটা কাজ করা যায়, তোদের ছাদটা তো অনেক সুন্দর জায়গা। আমি ভাবলাম ওই জায়গাটায় একদম রোমান্টিক পরিবেশ তৈরি করব, ফুল, বাতির জলকানি সব কিছু। আর তারপর রিমিকে বলবি আসতে। তারপর যখন সে আসবে, তুই হাতে ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে গিয়ে তোর মনের সব কথা খুলে বলবি। বিশ্বাস কর, তোর সব ভয় দূর হয়ে যাবে। সে যদি জানে যে তুই সত্যিই তাকে ভালোবাসিস, তবে আর না করতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছিস, এটা গুড আইডিয়া। তাহলে চল কাজে লেগে পড়ি। তারপর আসিফ আর ইয়াসিন একসঙ্গে তাদের কাজ শুরু করে দিল। তারা বিভিন্ন জায়গা থেকে সুন্দর ফুল, ক্যান্ডেল লাইট আর নানান রঙের আলোকিত বাতি সংগ্রহ করলো। কিছু সময় পর দুজন ছাদে চলে গেল। ছাদটা এখন একদম নতুন রূপে সাজানো হলো। আলোর ঝলকানিতে চারপাশ মুচমুচে প্রাণবন্ত হয়ে উঠল। এই সব কিছু তৈরি হতে হতে রাতের আকাশে মিষ্টি জোছনা আলো ছড়িয়ে পড়েছিল। মিটিমিটি চাঁদের আলো, হালকা একটা ঠান্ডা বাতাস আছড়ে পড়ছিল তাদের মুখে। পুরো পরিবেশ যেন এক রূপকথার মতো ছিল। এরপর আসিফ ইয়াসিনের থেকে বিদায় নিয়ে চলে গেল, আর ইয়াসিন বসে রিমির জন্য অপেক্ষা করতে লাগলো। রাত প্রায় 11টা হয়ে এসেছিল, আর ইয়াসিনের বুকের ভিতর উত্তেজনা আর আশা একসাথেই ভর করছিল। হঠাৎ দূরে একটুকু শব্দ শুনে সে লক্ষ্য করলো রিমি ধীরে ধীরে ছাদে উঠছে। রিমি ছাদে পা রাখতেই চারিদিকে এই অপরূপ পরিবেশ দেখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাতি আর ক্যান্ডেলগুলোর আলোর ঝলকানি আর মিটিমিটি চাঁদের আলো ছড়িয়ে পড়া যেন পুরো পৃথিবী তার সামনে দাঁড়িয়ে, এক রোমান্টিক স্বপ্নের মতো। ছাদের উপরে দাঁড়িয়ে চাঁদটা যেন আরও বেশি সুন্দর লাগছিল, আর সেই শান্ত পরিবেশে রিমি কিছুক্ষণ যেন হারিয়ে গেল। ইয়াসিন রিমির পিছনে দাঁড়িয়েছিল, এক হাতে গোলাপ ফুল আর অন্য হাতে একটা রিং নিয়ে হাঁটু গেড়ে বসলো। তার হাতের ফুলের নরম পাপড়িগুলোর মতনই তার অনুভূতি ছিল। তারপর সে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে রিমিকে ডাক দিল। রিমি। রিমি যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো, আর তাকাতেই ইয়াসিনের চোখের দিকে এক অসীম ভালোবাসা। রিমি, তুমি জানো সেই দিন বাস স্ট্যান্ডে যখন তুমি বাস থেকে নামলে তোমার পাটা মাটিতে রেখেছিলে আর তোমার চুলগুলো হালকা বাতাসে উড়ছিল, তখন আমি এক নিমিষে এক অন্য জগতের অনুভূতি পেলাম। মনে হয়েছিল যেন আকাশের কোনো পরী আজ মাটিতে নেমে এসেছে। তোমার সেই চোখগুলো সেদিন যেন নবাব সিরাজউদ্দৌলার তরবারির মতো আমার বুকে আঘাত করেছিল। প্রতিটি তীক্ষ্ণ দৃষ্টি
প্রতিটি আলাদা অনুভূতি যেন আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। আর তোমার সেই মিষ্টি হাসি, আমি সেদিন পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম। আমি জানি না কেন, তবে সেদিনে আমি তোমার প্রেমে পড়েছিলাম। এটা ছিল এক অজানা অদ্ভুত অনুভূতি। আর আজ আমি মন খুলে তোমাকে বলতে চাই, রিমি, আমি তোমাকে অন্তরের গভীর থেকে ভালোবাসি। তুমি কি হবে আমার জীবনের সঙ্গী? তুমি কি আমার বৃদ্ধ বয়সে একমাত্র কথা বলার সাথী হবে? দুই এক ফোঁটা জলও বের হয়ে আসলো আর তা ধীরে ধীরে মাটিতে গড়িয়ে পড়ল। রিমি পুরোপুরি কাঁপছিল, তার অনুভূতি যেন একসাথে ভেঙে পড়েছিল। সে ধীরে ধীরে পা বাড়িয়ে ইয়াসিনের দিকে এগিয়ে গেল। রিমি কিন্তু আবেগময় কণ্ঠে বলল, কিন্তু আমি তো তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি ইয়াসিন। মনে আছে যেদিন আমাদের শেষবার দেখা হয়েছিল? তুমি যখন বিদায় নেওয়ার সময় আমাকে কিস করেছিলে। আমি জানি না কেন সেদিন আমার অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। সেটা যেন আমার মনে গেঁথে গিয়েছিল। তারপর থেকে প্রতিদিন শুধু তোমার কথা ভাবতাম, তোমাকে দেখার জন্য তাড়না অনুভব করতাম। কিন্তু জানো, কোনো উপায় ছিল না, আমি আসতে পারতাম না। কিন্তু এখন এসএসসি পরীক্ষার পর তোমাদের কলেজে আমার চান্স হলো। তখন মনের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল। এরপর যখন এখানে এসে তোমাকে আবার দেখলাম, তুমি যখন আমাকে দুষ্টু দুষ্টু কথা বলছিলে, তখন আমার হৃদয়ে ভালোবাসার এক তীব্র ঢেউ উঠেছিল। তুমি জানো, সেদিন যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, বিশ্বাস করো আমি অনেকটা অবাক হয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে আমি যা অনুভব করছিলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি শুধু চাইছিলাম তোমার এই বুকের মধ্যে আমি সারা জীবন কাটিয়ে দেব। আজ আমি তোমাকে জানাতে চাই, আমিও তোমাকে অনেক ভালোবাসি ইয়াসিন। তুমি জানো, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। আমি শুধু তোমার সাথে থাকতে চাই না, আমি চাই তোমার বৃদ্ধ বয়সে একমাত্র কথা বলার সঙ্গী হয়ে থাকতে চাই। আমি চাই তোমার সাথে জনম জনম কাটাতে। যদি এই জনমের পর আর কোনো জনম আসে, তাও আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমার বউ হতে চাই আর তোমার পাশে থাকতে চাই সারা জীবন, সব সময়। ইয়াসিন রিমিকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে কখনোই তাকে হারাতে না চায়। অনেকক্ষণ একে অপরকে আঁকড়ে ধরে থাকার পর ইয়াসিন ধীরে ধীরে রিমির মুখের কাছে এসে এক এক করে তাকে কিস করতে থাকলো। প্রতিটি চুম্বন যেন তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দিল। একসময় রিমির একজোড়া ঠোঁট পুরোপুরি ইয়াসিন দখল করে চলে এলো। দুজন এক অন্য পৃথিবীতে হারিয়ে গেল, যেখানে শুধু ভালোবাসা ছিল। রাত অজান্তেই চলে যাচ্ছে, কিন্তু তাদের ভালোবাসা যেন শেষ হবারই নয়। একসময় ইয়াসিনের বুকের ওপর মাথা রেখে রিমি গভীর ঘুমে চলে গেল। রাতের শান্ত পরিবেশ শেষ হলো। সূর্যমামা আকাশে উঠতে শুরু করেছে, আর তার আলোর প্রথম রশ্মি পৃথিবীকে স্নিগ্ধভাবে ফর্সা করে তুলেছে। তবে ইয়াসিন আর রিমির ঘুম তবুও শেষ হয়নি। তার নিজের সুখে আর শান্তিতেই ভাসছিল। ইয়াসিনের মা তাদের খুঁজতে লাগলেন। তারপর জান্নাতকে ছাদে পাঠালেন। জান্নাত ছাদে গিয়ে তাদের এমন দৃশ্য দেখে প্রথমে কিছুক্ষণ চুপচাপ হয়ে দাঁড়িয়েছিল। তারপর একটুখানি হাসি দিয়ে সে দ্রুত নিচে চলে গেল। জান্নাত তার মাকে গিয়ে বলল, মা, ভাইয়ার রিমি আপু ছাদে। এত সকাল সকাল পড়া ছাদে কি করে? যা ডেকে নিয়ে আয়। ওদের ডাকবো কিভাবে? ওরা তো ঘুমিয়ে আছে। কি আবল তাবল বলছিস? ওরা ছাদে ঘুমাবে মানে? হ্যাঁ মা, আমি দেখলাম জান্নাত আপু ভাইয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। কি বলছিস এসব? চল তো দেখি। তারপর ইয়াসিনের আম্মু জান্নাতকে সাথে করে নিয়ে ছাদে চলে গেলেন। এসে রিমি আর ইয়াসিনকে এভাবে দেখে তার চোখ তো কপালে উঠে গেল। তিনি চিৎকার দিয়ে বললেন, ইয়াসিন, এসব কি হচ্ছে এখানে? ইয়াসিনের মায়ের ডাক শুনে শুনে রিমি আর ইয়াসিন চমকে উঠে তারপর একে অপরের দিকে তাকায়। মুহূর্তের জন্য যেন সময় থমকে যায়। তারপর দুজনেই ধীরে ধীরে এগিয়ে যায় তার সামনে। রিমি লাজুক হেসে মাথা নিচু করে, আর ইয়াসিন গলা খাকারি দিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। দুজনেই একসঙ্গে তোতলামি করে কি বলবে বুঝতে না পেরে একদম শিশুসুলভ ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। ইয়াসিনের মা বললেন, তোমাদেরকে আমরা পড়ালেখা করে মানুষ বানাচ্ছি, আর তোমরা এসব করছো? রিমি, তোমার বাবা মা আমাকে বিশ্বাস করে তোমাকে এখানে পাঠিয়েছে, আর তুমি তাদের বিশ্বাস মর্যাদা রাখলে এভাবেই? ছোট মা, আমি ইয়াসিন ভাইকে ভালোবাসি। মা, আমিও রিমিকে অনেক ভালোবাসি। কিসের ভালোবাসা? ইয়াসিন, ও তোর খালাতো বোন হয়। তো কি হয়েছে মা? খালাতো বোনের সাথে কি বিয়ে হয় না? খালাতো বোনের সাথে বিয়ে হয়, কিন্তু রিমির সাথে সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব নয় ছোট মা? আমি কি দেখতে খারাপ? পড়ালেখাতেও তো ভালো। আর তুমি তো সব সময় বলো আমি একটা ভালো মেয়ে।
তাহলে তোমার ছেলের বউ করে আনতে সমস্যা কোথায়? সমস্যা আছে রিমি, তুই কি জানিস না তোর বাবা মা তোর বিয়ে ছোট থেকে ঠিক করে রেখেছে? ছোট মা, তুমি সব কি বলছো? আমার বিয়ে যে বাবা মা ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছে সে কথা তো আমি কোনোদিন জানতামই না। এটি কিভাবে সম্ভব? বাবা মা আমার ভবিষ্যৎ এইভাবে ঠিক করে ফেললেন আর আমি কিছুই জানলাম না? বাবা মা এটা কিভাবে করতে পারে? রিমি শোনো, তোমার বাবা মা কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা তারাই ভালো জানেন। আমি শুধু এতটুকুই বুঝি, তোমার এখন বাসায় ফিরে যাওয়াই ভালো। তুমি যদি এখানে আর থাকো তাহলে আমার আর আমার বোনের দূরত্ব আরও বাড়বে। আমি সেটা কোনোভাবেই চাই না। তোমাদের কারণে আমার বোনের সাথে আমার সম্পর্ক নষ্ট হোক, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। ছোট মা, আমি ইয়াসিন ভাইকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তাকে আমার হৃদয় দিয়ে দিয়েছি। প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আমার ভালোবাসাকে এত নিষ্ঠুরভাবে উপেক্ষা করো না। আমি সত্যি ওকে ছাড়া থাকতে পারবো না। মা, যদি তুমি আমাদের সম্পর্ক মেনে না নাও তাহলে আমরা যে কোনো কিছু করে ফেলতে পারি। আমি রিমিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, ঠিক যেমন রিমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। তুমি আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারো কিন্তু আমাদের ভালোবাসা আলাদা করতে পারবে না। প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নাও, নইলে হয়তো আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। এখানে আমার মানায় আর না মানায় কিছুই বদলাবে না। রিমি, তুমি তো জানো তোমার বাবা কতটা রাগী মানুষ। তিনি এটা কিছুতেই মেনে নেবেন না। তাছাড়া তিনি একবার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কখনোই ভাঙবেন না। আর সেই সম্মান রক্ষা করতে তিনি যে কোনো কিছু করতে পারেন, এটা তুমি আমার চেয়েও ভালোই জানো। ছোট মা, তাহলে এখন আমরা কি করব তুমি বলো? আমার মনে হয় তোমার এখন গ্রামে যাওয়ার উচিত। তুমি গিয়ে তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করো। যদি তুমি তোমার বাবা মাকে রাজি করতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। জান্নাত একপাশে নারী দাঁড়িয়ে নিঃশব্দে সব কিছু দেখছিল। সে জানে তার ভাই বাইরে থেকে যতই শক্ত দেখাক ভিতরে ঠিকই ততটাই আবেগপ্রবণ। ইয়াসিনের চোখে কোনো অশ্রু দেখে তার হৃদয় কেঁপে উঠল। তার ভাইয়ের চোখের পানি সে একদমই সহ্য করতে পারে না। ইয়াসিনের কষ্টে জান্নাতের চোখে অশ্রু চলে এলো। আর এক মুহূর্ত নিজেকে সামলাতে পারল না। কান্নাজড়িত কণ্ঠে সে মায়ের সামনে গিয়ে বলল, আম্মু দেখো, ভাইয়া কাঁদছে। তুমি রিমি আপুকে আমার ভাবি বানিয়ে দাও না। রিমি আপু অনেক ভালো। মা, আমিও রিমির সাথে তাদের বাড়ি যাই। আমি আর রিমি বোঝালে হয়তো তারা বুঝতে পারেন। আমি কিসের ভরসায় তোমাকে ওখানে যেতে দেব? তুমি রিমির বাবাকে চেনো না? উনি দেখতে খুব ভালো একজন মানুষ, কিন্তু সকল গুন্ডা সন্ত্রাসীদের সাথে ওনার ওঠা বসা। উনি নিজের মান সম্মান রক্ষা করতে তোমাকে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। আমি যা বলছি সেটাই ফাইনাল। রিমি, তুমি বাড়ি যাও, তারপর সেখানের অবস্থা বুঝিয়ে আমাকে কল দিও। আমি তোমার বাবার সাথে কথা বলে দেখব যদি কিছু করতে পারি। ইয়াসিনের মা নিচে চলে গেলেন। ইয়াসিনের মনে হলো যেন তার মাথার উপরে পুরো আকাশ ভেঙে পড়েছে। দুজনে চারপাশ কালো মেঘের মতো অনিশ্চয়তায় জমাট বেঁধেছে। এখন কি করবে তারা? তারা তো একে অপরকে ছাড়া থাকার কথাই কল্পনা করতে পারে না। এই এক মুহূর্ত আলাদা থাকা তাদের পক্ষে অসম্ভব। হতাশায় ভেঙে পড়ে। রিমিকে শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসিন। কাঁপা কাঁপা কণ্ঠে ফিস ফিস করে বলল, রিমি, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি এখন বাড়ি ফিরে যাও, তারপর তোমার মা বাবাকে বোঝানোর চেষ্টা করো। তারা কি বলেন সব আমাকে জানাবে। যদি তারা তোমার উপর কোনো রকম জোর জবরদস্তি করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আমি যে কোনো মূল্যে তোমাকে সেখান থেকে নিয়ে আসব। যদি দরকার পড়ে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করব, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না রিমি। ইয়াসিন, তুমি সত্যি বলছো তো? যদি তারা আমাকে জোর করে বিয়ে দিতে চায় তুমি সত্যি আমাকে সেখান থেকে উদ্ধার করবে, তাই তো? তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোমার জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। কথাটি বলার পর দুজনেই আবেগে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। ইয়াসিন ধীরে ধীরে রিমির মুখটা তুলে ধরল, তারপর ভালোবাসায় ভরা অগণিত চুম্বনে ভরিয়ে দিল তাকে। এরপর তারা নিচে নেমে এলো। দুপুরে খাবার শেষেই ইয়াসিন রিমিকে নিয়ে বাস স্ট্যান্ডের পথে রওনা দিল। বাস এসে থামতেই রিমিকে আস্তে করে বাসে তুলে দিল সে। বিদায়ের মুহূর্তে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, নিজের যত্ন নিয়েও, খাওয়া দাওয়া ঠিক মতো করো। নিজেকে একদম কষ্ট দিও না। এই দেহটা তোমার হলেও আত্মাটা কিন্তু আমার। তুমিও নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
বাস ধীরে ধীরে তার আপন গতিতে ছুটে চলেছে, আর রিমি জানালার বাইরে মাথা বের করে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। এতদিন ধরে সে অপেক্ষা করেছে শুধু একবারের জন্য ইয়াসিনকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার জন্য, কিন্তু যখনই সে সত্যি সত্যি ইয়াসিনকে নিজের করে পেল, ঠিক তখনই জীবনের কঠিন বাস্তবতার ঝড়ের মতো এসে সব কিছু ওলটপালট করে দিল। প্রায় 2 ঘন্টা পর বাস তার গন্তব্যে পৌঁছালো। রিমি বাস থেকে নেমে এসে বাড়ির পথে রওনা দিল। আরও 30 মিনিট পর অবশেষে সে বাড়ির দরজায় এসে দাঁড়ালো। রিমিকে দেখেই তার মা চোখে মুখে উদ্বেগ নিয়ে দৌড়ে এলেন। শক্ত করে বুকে জড়িয়ে ধরে বললেন, কি রে রিমি, কোনো কিছু না জানিয়ে এভাবে চলে এলি কেন? মা, এখন আমি খুব ক্লান্ত, একটু রেস্ট নেব। রাতে তোমার সাথে জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা মা? আর তুই এইভাবে কথা বলছিস কেন? বললাম তো মা, আমি এখন ক্লান্ত, আর আমি এখন এইভাবেই কথা বলি। এর থেকে ভালোভাবে কথা বলতে আমি পারি না। একথা বলেই রিমি দ্রুত নিজের রুমে চলে গেল। তার মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, মনে মনে চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ এমন কি হলো? রিমি কেন এভাবে কথা বলছে? সে তো আগে কখনো এমন ছিল না। কত শান্তশিষ্ট ভদ্র মেয়ে ছিল রিমি। মা বাবাকে কত সম্মান করত, তাদের কথায় চলতো। কিন্তু আজ তার আচরণ দেখে মনে হচ্ছে যেন মা বাবাই তার সবচেয়ে বড় শত্রু। রিমি ক্লান্ত শরীরে রুমে গিয়ে বিছানায় শুয়ে বালিশে মাথা রাখলো, আর মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ল। বিকেল গড়িয়ে রাত 10টা বেজে গেছে। রিমির মা নিঃশব্দে তার রুমে ঢুকলেন। দেখলেন রিমি এখনও শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলেন। মায়াবী স্পর্শে আলতো করে মেয়ের মাথায় হাত বুলাতে লাগলেন। তারপর কোমল কণ্ঠে ধীরে ধীরে বললেন, রিমি, এই রিমি, কি হয়েছে? মা তোর কি হয়েছে? এরকম করছিস কেন? বল আমাকে। আমি আর কি বলবো মা? তোমরা কি বলার মতো কিছু রেখেছো? ছোটবেলা থেকেই আমার বিয়ে ঠিক করে রেখেছো, অথচ আমি কিছুই জানতাম না। আমি কি নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তোমরা নিজে থেকেই নিয়ে নিলে, সব কিছু ঠিক করে রাখলে, কিন্তু একবারও আমাকে জিজ্ঞেস করার বা জানানোর প্রয়োজন মনে করলে না। কিন্তু তুই এসব শুনলি কোথা থেকে? কেন, আমি শুনে ফেলেছি বলে কি তোমাদের এখন সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হবে কেন? তাহলে কিভাবে শুনলাম সেটা জিজ্ঞেস করতেছো কেন? আচ্ছা, সেটা বলিস না, এখন বল তোর হয়েছেটা কি? হঠাৎ করে এরকম কেন করছিস? এবার আর রিমি নিজেকে ধরে রাখতে পারল না। মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। রিমির মা আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। মেয়ের এমন আচরণের কারণ কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কয়েক মুহূর্ত মাকে আঁকড়ে ধরে কান্নার পর রিমি অশ্রুসিক্ত জল চোখে ধীরে ধীরে বলতে শুরু করলো, মা, আমি সেই ছোট থেকেই একটা মানুষকে ভালোবাসি। সেই মানুষটাকে আমার জীবনের সব কিছু। আমার শয়নে স্বপনে শুধু আমি তাকেই দেখি। আমার প্রকৃতিটা আমি তাকে নিয়েই সাজিয়েছি, আর সে হলো ইয়াসিন ভাই। আমি তাকে অনেক ভালোবাসি মা। তুই এসব কি বলছিস রিমি? তোর বাবা যদি এসব জানতে পারে তাহলে তোকে মেরেই ফেলবে। আর যার সাথে তোর বিয়ে ঠিক করেছে সেই জানতে পারলে তো তুল কালাম বেঁধে যাবে। আমি বাবার সাথে কথা বলতে চাই। আমার বিশ্বাস আমি বুঝিয়ে বললে বাবা নিশ্চয়ই বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তোর বাবা বাসায় আসুক, তখন কথা বলবি। এখন আয়, খেয়ে নে। আমি এখন খাবো না মা, আমার ভালো লাগতেছে না। রিমির মা আর কিছু না বলে চুপচাপ তার রুম থেকে বেরিয়ে আসলেন। রাত তখন প্রায় 12টা। রিমির বাবা ঘরে আসলেন। রিমির মা তাকে খাবার বেড়ে দিলেন, আর সাথে সাথে রিমির বিষয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। এসব শুনে রিমির বাবা প্রচণ্ড রেগে গেলেন। মুহূর্তেই তার চোখে যেন আগুন লেগে গেল। তিনি রিমিকে ডাকলেন। রিমি ধীর পায়ে তার রুম থেকে বেরিয়ে এসে বাবার সামনে দাঁড়ালো। তার বাবা রেগে গিয়ে ধমকে সুরে বললেন, রিমি, তোমার মা এসব কি বলছে? বাবা, মা যা বলছে সব সত্যি বলছে। আমি তোমার বিয়ে আগে থেকেই ঠিক করে রেখেছি। কিন্তু আমি সেই বিয়েতে রাজি কিনা তা তোমরা একবারও জানতে চেয়েছো? তোমার রাজি থাকা আর না থাকায় কি আসে যায়? আমি যা বলেছি তাই হবে। জীবনটা তো আমার বাবা, সংসারটা আমি করব। তুমি তো আমার সংসার করবে না। মুখে মুখে তর্ক করা শিখে ফেলেছ দেখছি। সেটা তোমরা আমাকে বাধ্য করছো। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। আমি যত দ্রুত সম্ভব তোমার বিয়ে দিয়ে দিতে চাই আশফাকের সঙ্গে। কোন আশফাক বাবা? তোমার ওই সন্ত্রাসী বিজনেস পার্টনারের ছেলে, তাই না? ওই লম্পটটা যে রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করে, মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে।
রিমির মা এতক্ষণ চুপ করেছিলেন, কারণ তিনি জানতেন না রিমির বাবা রিমির বিয়ে কার সাথে ঠিক করে রেখেছিলেন। যখন তিনি শুনলেন এইরকম একটা বখাটে ছেলের সাথে রিমির বাবা তাকে বিয়ে দিতে চাইছেন, তখন তিনি আর চুপ করে থাকতে পারলেন না। তিনি একটু রাগী কণ্ঠে ও তীব্র উত্তেজনায় বললেন, রিমির বাবা, তুমি কি বলছো এসব? একটা বখাটে ছেলের সাথে তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে চাইছো? তুমি যা বুঝো না তা নিয়ে কথা বলতে এসো না। সারা জীবন তো এভাবেই আমাকে চুপ করিয়ে রাখলে, কিন্তু এখন আর পারবে না। আমি আমার মেয়ের জীবন কোনোভাবেই নষ্ট হতে দিতে পারবো না। তাহলে কি করতে চাইছো তুমি? আমি আমার মেয়েকে ওই লম্পটটার সাথে বিয়ে দিতে দিব না। প্রয়োজন হলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি এমন কিছুই করবে না। যদি তুমি এরকম কিছু করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে ওই লম্পটটার সাথে তোমার মেয়ের বিয়ে দেওয়া কি তোমার ব্যবসায়িক ডিল? আর কত টাকা চাই তোমার? কত টাকা হলে তুমি শান্ত হবে? এই টাকার পিছনে ছুটতে ছুটতে না আমাকে ঠিকমতো সময় দিয়েছো, না আমার মেয়েকে। আর এখন মেয়ের জীবনটা নষ্ট করতে চাইছো, মেয়েকে ব্যবসার ডিল বানাতে চাইছো, কিন্তু আমি তা কোনোভাবেই হতে দিব না। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। তুমি আর একটা কথাও বলবে না। তারপর রিমির বাবা রেগে নিজের রুমে চলে যান। তাদের এই কথাবার্তা সবই আড়ালে দাঁড়িয়ে শুনছিল রহিমা। রহিমা তাদের ঘরের কাজের মেয়ে এবং সঙ্গত কারণে আশফাকের খবর জানাতেন। এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তার কান পর্যন্ত পৌঁছাতো। এটা শোনার পর রহিমা দ্রুত আশফাককে ফোন করে, সব কিছু জানিয়ে দেয়। আশফাক সব শোনার পর যেন তার মাথা গরম হয়ে যায়। সে আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রিমির বাবাকে ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আমি এসব কি শুনছি? কি শুনেছ বাবা? রিমি নাকি আমাকে বিয়ে করতে চায় না, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। কিন্তু তুমি এসব শুনলে কোথায় থেকে? আঙ্কেল, আপনি কি মনে করেছেন আমি কিছু জানতে পারবো না? আপনি কখন কোথায় যান, কি করেন, সব কিছুই আমার মনিটরিংয়ের মধ্যে। এখন বলেন কথাটা কি সত্যি কিনা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। কিন্তু এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। রিমের বিয়ে তোমার সাথেই হবে। আঙ্কেল, আমি এসব কিছু বুঝতে চাই না। আমি কাল সকালে আসবো রিমির সাথে কথা বলতে। ওকে, ঠিক আছে। বলেই কলটা কেটে দিলেন রিমির বাবা। এদিকে রিমি রুমে এসে দরজা বন্ধ করে ইয়াসিনকে কল দিল আর বলল, ইয়াসিন, আমি শেষ। কিছুতেই কিছু করতে পারলাম না। আব্বু কিছুতেই রাজি হবে না, উল্টে উনি আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবেন। তুই কি এখন হাল ছেড়ে দিবি? রিমি, তুই কি আমাকে ভালোবাসিস না? ভালোবেসে কি লাভ যদি আমরা এক হতে না পারি? আমি কিছু একটা করব, তুই চিন্তা করিস না। এই বলে কলটা কেটে দেয় ইয়াসিন। তারপর সে সারা রাত ভাবতে থাকে এখন তার কি করা উচিত। ভাবতে ভাবতে এক সময় সে ঘুমিয়ে যায়। এদিকে পরের দিন সকালে আশফাক রিমিদের বাসায় আসে। প্রথমে সে রিমির বাবা মায়ের সামনে ভদ্র ও শিরণভাবে কথা বললেও যেন সে খুব ভালো ছেলে। কিন্তু যখন সে একা রিমির সাথে দেখা করার সুযোগ পায়, তখন তার আসল রূপ বেরিয়ে আসে। আশফাক রিমির দরজার সামনে এসে ডাক দেয়, রিমি, দরজা খুলে দাও, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি এখান থেকে চলে যাও। দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলে আশফাক। ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল আর বলল, তুমি ভাবছো এই নাটক করে আমাকে এড়িয়ে যাবে? তুমি আসলে আমাকে চেনো না রিমি। তুমি যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করো তাহলে তোমার বাবার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আমি তার শেষ দেখে ছাড়ব। তুমি এত নিচু একটা মানুষ ভাবিনি। ব্যবসার জন্য একটা মেয়ের জীবন শেষ করে দিতে চাও? নিচু? তোমার এই খালাতো ভাই ইয়াসিনের সাথে প্রেম করতে পারো আর আমি যা চাই তা পাবো না? তুমি যা চাও সেটা ভালোবাসা না, এটার জোর জবরদস্তি। আমি তোমাকে কখনো ভালোবাসিনি আর কখনোই পারবো না। আমি আপনাকে চিনি না, এই বিষয়ে আমি কিছুই জানি না। ভালোবাসা? আমি তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাই না। আর তুমি আমাকে চিনো কি না সেটা জানারও প্রয়োজন নেই। তোমাকে যা করতে হবে সেটা হলো আমার কথা মানতে হবে, না হলে শুধু তোমার বাবার ব্যবসা নয়, তোমার ইয়াসিনকেও শেষ করে দেব। ইয়াসিনের নাম তোমার মুখে আনবে না, আমি তাকে এর মধ্যে জড়াতে চাই না। ওকে জড়ানো হবে কিনা সেটা তোমার উপর নির্ভর করে ডার্লিং। তুমি যদি রাজি থাকো তাহলে সবাই ভালো থাকবে, না হলে। তুমি একটা নোংরা মানুষ। আমার বাবা মায়ের ব্যবসা, আমার জীবন
সব কিছু দিয়ে ব্ল্যাকমেল করতে চাও? তুমি বা কি পেলে এতে? ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না। ভালোবাসা না পেলেও তোমাকে ভাবো এবং সেটাই আমার চাই। তুমি জানো রিমি, আমি যা চাই তা যে কোনো উপায়ে পেয়ে চাই। তুমি যতই চেষ্টা করো, আমি তোমার হতে পারবো না। তুমি কখনো আমাকে নিজের করতে পারবে না আশফাক। এটা আমি ঠিক করব, তুমি না। তুমি এখন বেরিয়ে যাও আমার রুম থেকে, বেরিয়ে যাও। বাইরে থেকে দরজাটায় টোকা পড়ে। রিমির মা ডেকে ওঠেন। রিমি, কি হয়েছে মা? দরজা খোলো। তোমার এই কান্নাকাটি করে লাভ নেই রিমি। কাল সকালে আমি আসবো আর তখন তুমি নিজেই আমার পাশে বসবে। আশফাক দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায়, মুখে এক অদ্ভুত বিজয়ী হাসি। রিমি দরজা বন্ধ করে মাটিতে বসে পড়ে, হাতে ফোন তুলে নেয়। ইয়াসিনকে কল দেয়। ইয়াসিন কল রিসিভ করে। রিমি কাঁদতে কাঁদতে বলে, ইয়াসিন, আমি এখন কি করব? আশফাক যা বললো ও সত্যিই বাবার ব্যবসার ক্ষতি করতে পারবে। আমি যদি রাজি না হই তাহলে ও তোমার সাথেও কিছু একটা করবে। শোনো, ভয় পেও না। আশফাক যা ইচ্ছে ভাবতে পারে, কিন্তু আমরা ওকে আমাদের জীবন নিয়ে খেলতে দেব না। কিন্তু বাবা তো এইরকম সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। আমি জানি ও শুধু ব্যবসার কথা ভেবেই আমাকে বলে দিচ্ছে, কিন্তু মা তো আমাদের পক্ষে আছে, তাই না? হ্যাঁ খালামণি, একদমই এটা মেনে নেবে না। আমাদের প্রথম কাজ হবে ওনাকে পুরো ব্যাপারটা বোঝানো। যদি উনি আমাদের পক্ষে থাকেন তাহলে হয়তো মামাকেও রাজি করানো সম্ভব। তাহলে আমি এখনই মাকে নিজের রুমে ডেকে আনবো, কিন্তু ওনাকে কিভাবে বলবো? শোন, আমি আগে তোকে ভিডিও কল দিচ্ছি, আমরা একসাথে কথা বলবো খালামণির সাথে। ইয়াসিন ভিডিও কল দেয়। রিমি দ্রুত কল রিসিভ করে। ভিডিও কলে ইয়াসিনের দৃঢ় ও আত্মবিশ্বাসী চেহারা দেখা যায়। রিমির চোখ ভয় ও উদ্বেগে। ইয়াসিন বলে, রিমি, ফোনটা ঠিকমতো ধরবি যাতে খালামণি আমাকে দেখতে পান। রিমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে উকি দেয়, দেখে তার মা রান্নাঘরে ব্যস্ত। মা একটু আসবে, তোমার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে মা? তোমার চেহারা এত শুকনো দেখাচ্ছে কেন? রিমি তার মাকে রুমে নিয়ে আসে, দরজা বন্ধ করে এবং ফোনটা সামনে ধরে। খালামণি কেমন আছেন? ইয়াসিন, এই সময় ফোন কেন? কিছু হয়েছে নাকি? মা, তুমি জানো আমি আশফাককে বিয়ে করতে চাই না, কিন্তু বাবা। আমি জানি। আমি তোমার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছু শুনতেই চায় না, শুধু ব্যবসার কথা ভাবছে। খালামণি, তাহলে এখন আমাদের একসাথে কিছু করতে হবে। আমি রিমিকে হারাতে পারবো না। না, আমি এটা হতে দেব না, কিন্তু তোমার মামাকে বোঝানো অনেক কঠিন হবে। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি লড়তে পারবো, তুমি না থাকলে আমি হেরে যাব মা। খালামণি, আপনি যদি রিমির পাশে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি আমরা একসাথে সব ঠিক করে ফেলবো। ঠিক আছে, আমি তোমাদের পাশে আছি। রিমি ও ইয়াসিন চোখের ইশারায় একে অপরের দিকে তাকিয়ে শক্তি অনুভব করে। এবার যুদ্ধের জন্য তৈরি। রাত গভীর, পুরো বাড়িতে নীরবতা। রিমির মা ও রিমির বাবার রুমের দরজার সামনে দাঁড়িয়ে, মনে ভয় আর আশা একসাথে খেলা করছে। মা একবার রিমির দিকে তাকিয়ে সাহস দিলেন, তারপর দরজায় কড়া নাড়লেন। রিমির বাবা বললেন, কে হয়েছে? এত রাতে আমার রুমে আসার কারণ? তোমার সঙ্গে জরুরি কথা আছে, কিছুতেই আর চুপ থাকতে পারছি না। রিমির বাবা ধীর গতিতে উঠে বসেন, চোখে ক্লান্তি আর চিন্তার ছাপ। আবার কি নতুন ঝামেলা শুনবো? তুমি কি সত্যি আমাদের মেয়েকে বলে দিতে চাও, শুধু তোমার ব্যবসার স্বার্থে? এটা বলার মানে কি? আমি সব কিছু ওর ভালো থাকার জন্যই করছি। ভালো থাকার জন্য? মা বাবার দায়িত্ব কি শুধু ব্যবসা বাঁচানো? সন্তানের ইচ্ছের কোনো দাম নেই? রিমি, তুমি ছোট, এসব বুঝার বয়স তোমার হয়নি। তোমার সুখ দুঃখ আমরা বুঝি। না, তুমি কিছুই বোঝো না। তুমি শুধু টাকা, ব্যবসা আর তোমার পার্টনার্সদের নিয়ে ভাবো। নিজের মেয়ের অনুভূতির দিকে একবার তাকিয়ে দেখেছো? ওগুলো আবেগের কথা, বাস্তবতা আলাদা। আশফাকের পরিবার আমাদের বহু বছর ধরে সাপোর্ট দিয়ে আসছে। ব্যবসার স্বার্থে এ সম্পর্কটা গুরুত্বপূর্ণ। তাহলে বাবা, তুমি কি আমাকে বিক্রি করে দেবে? রিমি, এটা কেমন কথা? তোমার ব্যবসা যদি একটা ভুল সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে তাহলে সেটাই ধ্বংস হয়ে যাবে। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি যদি এই বিয়ে দাও, সেটা কখনো সুখের হবে না। তাহলে কি করবে? আশফাক কি চুপচাপ বসে থাকবে? সে আমাদের ছেড়ে দিবে? তাহলে কি ভয়েই আমরা সব কিছু ছেড়ে দেব? আমাদের মেয়ে ভয় পেয়ে বিয়ে করবে। গভীর চিন্তায় পড়ে যান, মাথা নিচু করে বসেন, তারপর বলেন, তুমি জানো না আশফাক কতটা ভয়ঙ্কর হতে পারে। ওর বাবা ওর পছনে আছে। পুরো পরিবার আমাদের ব্যবসার ওপর একটা চাপ তৈরি করতে পারে। বাবা, তুমি কি জানো আজ দুপুরে আশফাক আমাকে কি বলেছে? ও
ও বলেছে আমি যদি রাজি না হই তাহলে ও আমাকে মেরে ফেলবে। কি আশফাক এমন বলেছে? এই সেই ছেলে যাকে তুমি জামাই হিসেবে ভাবছ, যার হাতে নিজের মেয়ের জীবন তুলে দিতে চাও। রিমির বাবা এখন খুব চিন্তায় পড়ে যান। তার মনের মধ্যে কিছুটা খারাপ লাগাও শুরু হলো। তিনি তার ভুল বুঝতে শুরু করলেন, তারপর ধীরে ধীরে বললেন, এতদিন ধরে ভাবছিলাম ব্যবসা ঠিক রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এখন বুঝতে পারছি আমার মেয়ের জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ। তুমি রাজি বাবা? আমি আশফাককে বিয়ে করব না। তুমি আমাদের পক্ষে থাকবে? হ্যাঁ আমি রাজি, কিন্তু আশফাক কি আমাদের ছেড়ে দেবে? সে যদি সত্যিই ব্যবসায় ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। রিমির বাবা ভেতর থেকে চিন্তিত হয়ে পড়েন, কারণ আশফাকের ক্ষমতা এবং প্রতিশোধপ্রিতা তাকে ভাবিয়ে তুলছে। তারপর রিমির বাবা সিদ্ধান্ত নেন এবার ইয়াসিনের মায়ের সঙ্গে কথা বলতেই হবে। রাত গভীর, কিন্তু ঘরে উত্তেজনা এখনও কমেনি। রিমির বাবা অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন। অবশেষে তিনি একটা গভীর শ্বাস নিলেন, তারপর মোবাইলটা হাতে তুলে নিলেন। ফোনের স্ক্রিনে ইয়াসিনের মায়ের নাম লেখা দেখা যাচ্ছে। খানিকটা দ্বিধা করলেন, তারপর কল দিলেন। হ্যালো ভাই, এত রাতে ফোন দিলেন? আপা, আমি একটা অন্যায় করতে যাচ্ছিলাম, তাই আপনাকে ফোন দিলাম। অন্যায়? কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার মেয়েকে ভুল পথে ঠেলে দিচ্ছিলাম শুধু ব্যবসার কথা ভেবে, কিন্তু এখন বুঝতে পারছি ওর জীবনের চেয়ে ব্যবসা কিছুই না। আমি চাই রিমির বিয়ে তোমার ছেলের সাথে হোক। কে? আপনি সিরিয়াস? এতদিন ধরে যেখানে আশফাকের সাথে বিয়ের কথা পাকা ছিল, সেখানে হঠাৎ করে এই সিদ্ধান্ত? হ্যাঁ, আমি অনেক বড় ভুল করেছি। আমার ভুলের খেসারত যেন আমার মেয়ে না দেয়, তাই চাই তোমরা কালই এখানে আসো, আমরা বসে বিয়ের পাকা কথা করি। রিমির মতামত কি? ফোনটা তখন লাউড স্পিকার দেওয়া ছিল। রিমি পাশ থেকে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। ইয়াসিনের মায়ের এমন কথা শুনে রিমি দূর থেকেই বলে, খালা, আমি ইয়াসিনকেই চাই। সেই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। তাহলে তো কোনো সমস্যাই নাই, কাল সকালেই আসছি ভাই। কল কেটে যায়। ইয়াসিনের মা প্রথমে কিছুটা হতবাক হলেও দ্রুত ইয়াসিনকে ডাকার জন্য চলে যায় তার রুমে। ইয়াসিন, শোন তো। কি হলো মা, এত রাতে চিল্লাচ্ছ কেন? কাল সকালে রেডি থাকিস, আমাদের গ্রামে যেতে হবে। তোর জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? রিমির বাবা তোমার আর রিমির বিয়ে ঠিক করেছে। কি মা, তুমি সিরিয়াস? হ্যাঁ রে বোকা, কাল সকালে রওনা দিতে হবে, তুই রেডি থাকিস। সকালের প্রথম আলো ছড়িয়ে পড়তেই তার প্রশস্ত হয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা হলেন। সময় তখন ঠিক সকাল 9টা। নির্ধারিত সময়ে বাস এসে দাঁড়াতেই তারা তাতে উঠে বসেন। বাস ধীরে ধীরে শহরের কোলাহল ছেলে গ্রাম্য পথের দিকে এগিয়ে চলল। জানালার বাইরে সবুজ মাঠ, দিগন্তজোড়া ফসলের ক্ষেত আর পাখিদের কলতাঞ্চানো যাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলল। অনেকক্ষণ পর অবশেষে বাস তাদের পরিচিত গ্রামের সীমানায় প্রবেশ করলো। নেমেই তারা একটি রিক্সা নিলেন এবং রিমিদের বাড়ির পথে রওনা হলেন। রিক্সার ঝিকঝিক শব্দের সাথে মনেও যেন একরাশ উত্তেজনা আর আনন্দ দোলা দিচ্ছিল। বাসায় পৌঁছাতেই রিমির মা দরজা খুলে এক দৌড়ে এসে তার বোনকে জড়িয়ে ধরলেন। আবেগে চোখ ছলছল করে উঠল, কণ্ঠে ভালোবাসার কম্পন। বছরের পর বছর কেটে গেল, তোর মুখটাও দেখতে পেলাম না। জানিস তোর কত কথা মনে পড়ে। তুইও তো এত ব্যস্ত থাকিস, আমরা তো একই দেশে থেকে দূরের মানুষ হয়ে গেলাম রে। দুজনেরই চোখেই পানি চলে আসে। এরপর সবাই ভেতরে চলে যায়। বোনের দেখা পেয়ে দুই পরিবারের মধ্যে আনন্দ স্রোত বয়ে যায়। ইয়াসিন একটু আনমনা হয়ে বসে থাকে, কারণ তার চোখ শুধু রিমিকেই খুঁজছে। অবশেষে চোখে চোখ পড়ল। রিমি আর ইয়াসিন একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। দুজনেই একটু লজ্জা পাচ্ছে, তবে অনুভূতিটা খুব মিষ্টি ছিল। তুমি কি চাও? এই কয়েকদিনের শাস্তিটা আমি আজই মিটিয়ে ফেলি? মানে এই যে এখনই তোমাকে জড়িয়ে ধরতে পারি। ইস, কি সব বলো তুমি? এই দুজন কি এখানে বসে থাকবে? যাও ছাদে গিয়ে কথা বলো। রিমি লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু মনে মনে খুশিও হয়। ওরা দুজন একসাথে ছাদে চলে যায়। সন্ধ্যার নরম বাতাস আর আকাশের আধখানা চাঁদ, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর এই নিস্তব্ধ রাতের মাঝে রিমি আর ইয়াসিন একসঙ্গে ছাদে দাঁড়িয়ে ইয়াসিন বলল, এই যে মিস রিমি, আজ এতদিন পর তোমার সাথে দেখা হলো, আর আমাদের তো বিয়ে হয়ে যাবে। এখন কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু একটু ভয়ও লাগছে। ভয়? আমার সাথে থাকলে ভয় পাবে কেন? আমি তো জানি না
তুমি বিয়ের পর যদি বদলে যাও, যদি বদলে যাই, কি করবে তুমি? তাহলে তো আমি তোমাকে আবার নতুন করে ভালোবাসবো। নতুন করে? তাহলে পুরনো ভালোবাসাটা কি ফেলে দেবে? না না, মানে আমি তো রিমি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে ছাড়া থাকতে পারবে? পারবো না, মরে যাব। তাহলে আমার থেকে দূরে যেতে চেও না, বুঝলে? কিন্তু আমি তো ভয় পাচ্ছি, আশফাক যদি আবার কিছু করে। আমি থাকতে কেউ তোমার গায়ে হাত দেবে এই সাহস কারো হবে না। তুমি কি আমার হাত ধরবে? হাত, শুধু হাত না, তোমার জীবনটা ধরে রাখতে চাই। এই বলে ইয়াসিন ধীরে ধীরে রিমির হাতটা ধরে। রিমির হৃদস্পন্দন বেড়ে যায়, চোখে মুখে একটা অনির্বচনীয় অনুভূতি খেলা করে। বাতাসে প্রেমের সুবাস ছড়িয়ে পড়ে। রাতের খাবার টেবিলে সবাই একসঙ্গে বসেছে। রিমির বাবা একটু গম্ভীর মুখে বসে আছেন, কিন্তু মনে মনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিনি মুখ খুললেন। আমি অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর দেরি করব না। সামনের শুক্রবার রিমি আর ইয়াসিনের বিয়ে হবে। বাবা সত্যি? রিমির এত খুশি হওয়া দেখে ইয়াসিন একটু দুষ্টুমি করেই বলে, আঙ্কেল, আপনি মনে হয় বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। দেরি করলে তো রিমি অন্য কোথাও পালিয়ে যেতে পারতো। এই ছেলে এত কথা বলতে পারো? কিন্তু সত্যি বলতে তোমাকে আমার জামাই হিসেবে দেখার অপেক্ষা আর সইছে না। দুই পরিবার একসাথে হয়েছে, এর চেয়ে বড় আনন্দের খবর কি হতে পারে? সবাই আনন্দে মেতে ওঠে। রিমির আর ইয়াসিনে একে অপরের দিকে তাকিয়ে হাসে, কিন্তু তাদের খবর যে আশফাকের কানে পৌঁছাবে সেটা কেউ কল্পনাও করেনি। রহিমা, কাজের মেয়ে, চুপচাপ পাশের রুমে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখ মুখ কেমন জানি অস্থির লাগছিল। তারপর সে ধীরে ধীরে ফোন বের করে দ্রুত আশফাককে কল দিল। সাহেব, বড় খবর আছে, আপনার জানার দরকার। বলো। রিমি আপার বিয়ে ঠিক হয়ে গেছে, এই শুক্রবার বিয়ে হবে ইয়াসিন সাহেবের সঙ্গে। কি? এই সাহস ওদের হলো কি করে? আমি কি করব সাহেব, এখনো কিছু করতে হলে তাড়াতাড়ি করুন। আশফাক ফোন রেখে দেয়। তার চোখে রাগে লাল হয়ে আছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। দ্রুত তার কয়েকজন গুন্ডাকে কল দেয়। তার মনের ভেতরে শুধু একটাই কথাই বাজছিল, এই বিয়ে হতে দেওয়া যাবে না। পরের দিন সকালে ইয়াসিন ও রিমি একসঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ কালো একটা গাড়ি এসে তাদের সামনে থামে। কিছু বোঝার আগেই দুই তিনজন মুখোশধারী লোক গাড়ি থেকে নেমে ঝটপট তাদের মুখ চেপে ধরে এবং টেনে নিয়ে গাড়িতে ঢুকিয়ে দেয়। একটি পুরনো গুদামঘরের মতো রুম, চারপাশ অন্ধকার, জানালা দিয়ে সামান্য আলো আসছে। রিমি আর ইয়াসিন দুই হাতে বাঁধা অবস্থায় মেঝেতে বসে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে আশফাক, তার চোখে পাগলামির ছাপ স্পষ্ট। তোরা ভেবেছিলি আমি তোদের বিয়ে হতে দেব? এই নোংরা প্রেম নিয়ে তোরা খুব সুখে থাকবি? নোংরা প্রেম? ভাই, তুমি কি সিনেমার ডায়লগ বলছো? প্লিজ একটু অভিনয় শেখো। হ্যাঁ একদম, আমরা তোকে হিরো হতে দিচ্ছি না, তাই এত রাগ? তোমরা হাসছো, আমি কিন্তু তোদের মেরে ফেলবো। ও, তাহলে আমাদের শেষ ইচ্ছার কথা শুনবে তো? কি ইচ্ছা? আমি আর রিমি একসঙ্গে মরতে চাই। তুমি যদি মেরেই ফেলতে চাও তাহলে আমাদের দুজনকে একসঙ্গে রাখো, যাতে একে অপরের চোখের দিকে তাকিয়ে মরতে পারি। ওগো প্রিয়তম, আমাদের প্রেমের মৃত্যু একসঙ্গে হোক। আশফাক রাগে দাঁত কামড়ে ধরে আর বলে, তোদের নাটক দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিক এখনই তোদের কাজ শেষ করব। ভাই, তুমি এত সিরিয়াস কেন? প্রেমে ব্যর্থ হয়ে আমাদের হত্যা করলে তো পুলিশের হাতে ধরা পড়তে হবে। আর শোনো, তুমি যদি আমাদের মেরে ফেলো তাহলে আমার বাবা তোমার ব্যবসা শেষ করে দেবে। তোর বাবা কিছুই করতে পারবে না। আচ্ছা ভাই, একটা মজার ব্যাপার জানো? কি? আমাদের ফোনে ট্র্যাকার লাগানো ছিল। আমার মামা, মানে রিমির বাবা, সবসময় আমাদের সুরক্ষার কথা ভাবেন, তাই এই ফোনে ট্র্যাকিং ডিভাইস সেট করে দিয়েছিলেন। তাই তো, আমার ফোনেও বাবার সেট করা ট্র্যাকার ছিল। কি বলছিস তুই? মানে এই মুহূর্তে তোমার সময় শেষ, মনে হয় পুলিশ চলে এসেছে। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন বাজতে শুরু করে। আশফাক ও তার লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। ধুর, তোদের নিয়ে এত ঝামেলা পোহালাম, এখন সব শেষ। পুলিশের গাড়ি গর্জন করে থামে। দরজা খুলে একদল পুলিশ ঢুকে পড়ে। সামনে দাঁড়িয়ে আছেন রিমির বাবা ও ইয়াসিনের মা। পুলিশ বলে, হাত উপরে তোলো, তোমাদের চারপাশ ঘেরাও করা হয়েছে। ভাই, তোমার প্ল্যান ফ্লপ, বুদ্ধি খাটানো শিখতে হবে। পুলিশ
পুলিশ এসে আশফাক ও তাদের গুন্ডাদের ধরে ফেলে। আমি হেরে গেলাম আর তোরা আজ জিতে গেলি, কিন্তু যেদিন আমি জেল থেকে বের হব সেদিন তোদের দেখে নেব। রিমি দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে। ইয়াসিনও তার মায়ের কাছে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা। তারপর তারা সবাই বাড়ি ফিরে এলো। দিনগুলো যেন পাখির ডানায় ভর করে উড়ে যেতে লাগলো। হঠাৎ করে শুক্রবার এসে হাজির হলো সেই বহুল প্রতীক্ষিত দিন, যেদিন রিমি আর ইয়াসিনের নতুন জীবনের সূচনা হবে। গোটা বাড়ি আনন্দ উৎসবে মুখর হয়ে উঠল। অতিথিদের কোলাহল, উলুধ্বনি আর হাসি ঠাট্টায় চারপাশ ভরে গেল। সন্ধ্যার পর বিয়ের আনুষ্ঠানিক